ভীষণ 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 পরিবারে, যেটা নিতে পারছি না। আমার গায়ে তো রক্ত নাই, খাও যাই আমার শাউরি রে, এবার বাঁচন যাইবে না ভাই মশার কামড়ে। ধার গ্রামের মশারে ভাই লম্বা লম্বা ঠোঁট, হগল যাইয়া থুইয়া মশায় কামড়ায় ঠোঁটের বোট। কি যেন অমরনাথ যাত্রা হচ্ছে, অমরনাথ আমরা উঠছি পাহাড়ে। আমরা উঠবো না, বাবা আগে বলে অত টাকা খরচা করে আসছি, পাহাড়ে উঠবো নি। কই বাবা বেরিয়ে এসো, একটা ছবি তুলি তোমাদের সঙ্গে, চলে এসো। সকালের জন্য আমাদের টিফিন আছে লুচি, ঘুগনি আর সিমাই, আর কেউ যদি লুচি না খায় মুড়ি। কোলাঘাটে খাওয়া দাওয়ার পর সারা রাত্রি গাড়ি চলে। এখান থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় 140 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে ঘন্টা 4। সেই সময়ের মধ্যে সবাই গাড়িতে সুন্দরভাবে একটু বিশ্রাম নিয়ে নিক। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম সকালবেলা বেলপাহাড়িতে গিয়ে। গাড়ির মধ্যে সকল যাত্রী ঘুমিয়ে থাকলেও ড্রাইভার সাহেব সারা রাত্রি গাড়ি চালিয়ে সকাল করে ফেললেন। প্রথমেই বেলপাহাড়িতে পৌঁছে ওখানে আমাদের একটি হল রুম নেওয়া আছে, সেখানে গিয়ে সবাই ফ্রেশ হয়ে চা টিফিন খেয়ে তারপরে হবে ঘুরতে বেরোনোর পরিকল্পনা। এই জায়গাটি বেলপাহাড়ি থানা থেকে পায়ে হাঁটা প্রায় মিনিট 3 পথ। ভেতরে বড় বাস আসতে কোনো রকম সমস্যাই হবে না। হোটেলের একদম পাশেই রাস্তার উপরে বাস রাখার জায়গাও আছে। হোটেলটির নাম হলিডে হোম। 20 ফুট বাই 70 ফুট এই রুমের ভাড়া 6000 টাকা একদিনে। সঙ্গে 3টে ওয়াশরুম দিয়েছিল, তার মধ্যেই স্নান সব কিছু সারতে হবে। রান্নার ব্যবস্থা এই 8 চালাতেই, তাই জিনিসপত্রগুলো এখন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হলরুম ছাড়াও এখানে কয়েকটি পার্সোনাল রুমও রয়েছে। যদি আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন তাহলে ছোট রুমের প্রয়োজন হলে এখানে থেকে বেলপাহাড়ি ঘুরবেন, ভালো লাগবে। এখানে থাকার জন্য আরও বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলির মধ্যে কয়েকটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন বাজে 6:20, আমরা এইমাত্র 6টার দিকে এখানে পৌঁছেছি। আর আমাদের রান্নাবান্না হবে আজকে সারাদিন এই জায়গাটাতে। এই 8 চালার মতো করা আছে একটু এর নিচে এই জায়গায়, আর ঠিক তার পাশে আছে 3টে ওয়াশরুম পরপর। আর হল রুমটা আছে রেস্ট নেওয়ার জন্য সামান্য, ওইখানে ওই যে বড় রুমটা দেখতে পাচ্ছেন ওটাই। সকালে এবারে সবাই ফ্রেশ হবে, ফ্রেশ হওয়ার পরে চা বিস্কুট দেওয়া হবে, তারপরে টিফিন খেয়ে সবাই একসঙ্গে ছোট গাড়িতে করে ঘুরতে বেরোবো। আসুন রুমটা দেখিয়ে নিই। এই জায়গাটি হলো হল রুম। আজকে আমাদের সারাদিনের রেস্ট রুমও বলতে পারে। নিচে এখানে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে, এখানে বসে সবাই গল্প চলবে, খাওয়া দাওয়া হবে সব কিছুই। আর রান্নাটা হচ্ছে ঠিক বাইরে, এর ভেতরে রান্নাবান্না করলে গরম হবে, সবাই থাকবে তো সেই কারণে। আর সিলিং ফ্যান দেওয়া আছে তবে অনেকগুলোই, পুরো রুমে কোনো রকম সমস্যা হবে না। এদিকে জানালাও আছে আর একটা ক্যারাম বোর্ডও রয়েছে। বাচ্চাদের জন্য 2টি দোলনা এবং বড়দের বসার জন্য 2-4টে চেয়ার আছে, ছোট টেবিলও করা আছে। সামনে আছে বেশ বড় খানিকটা ফাঁকা সবুজে মোড়া মাঠ। সব আছে, শুধু সামনে কেউ আমার একটা চা নিয়ে এসেছে। চা তো খাওয়া হলো। এ বাবু, চা খাওয়ার পরে আমরা সবাই এদিকে ওদিকে বসে গল্প করছি, টিফিনের জন্য অপেক্ষা করছি। কারণ রান্নাঘর এখান থেকে খুব কাছেই। যখনই ঘুগনিটা হয়ে গরম গরম লুচি ভাজা হবে অমনি চলে যাব, কারণ আর কিছু হোক আর নাই হোক খাওয়াটা আগে সারতে হবে। ও রাজেশ, তুমি খাওয়ানো বলে বেশি আছে কেন? আগে হয়নি। জায়গাটা বেশ অনেকটাই বড়সড়, তাই সবাই যে যার মতো করে এখানে ওখানে বসে গল্প করছেন। চা সবাইকে ঠিক সেইভাবেই পরিবেশন করা চলছে, যে যেখানে বসে আছে সেখানেই। চা খাওয়া শেষ না হতে হতেই টিফিনের প্রস্তুতি চলছে, কারণ টিফিন সারা হলে তারপরেই সবাই ঘুরতে বেরোবে।
আর মাছ কিনতে যাচ্ছি। ওদিকে টিফিন রান্না চলছে আর এদিকে কয়েকজন মিলে চলেছে মাছ এবং মাংস কিনতে। মাছ মাংস সবজির মার্কেট এই হোটেলের একদম কাছেই। যারা গাড়ি করতে চান তাদের জন্য ভীষণ সুবিধে হবে। এখানে মাছ মাংস সবজি সব কিছু এক জায়গাতেই আপনারা পেয়ে যাবেন। আর যদি ভুসিমাল বাজার লাগে সেটা যেতে হবে এখান থেকে আর খানিকটা দূরে। এখন বাজে সকাল 8টা, সেই থেকে সবার গল্প চলছে চা বিস্কুট খাওয়ার পরে। মেঘলা আকাশ, ওয়েদারটা মোটামুটি মনোরম আছে, সূর্য এখনও সেইভাবে ওঠেনি, গরমটাও তাই লাগছে না। আর আমাদের সাইট সিংয়ের জন্য এই স্করপিও গাড়ি এখন একটা এসে গেছে, মোট গাড়ি লাগছে আমাদের 7টা। সব গাড়িগুলো একসঙ্গে আসুক আর তারপরে আমরা সবাই টিফিন করে নিয়ে তারপরে বেরোবো। টিফিনও ওখানে প্রায় হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, সিমাই হয়ে গেছে আর লুচিও ভাজা চলছে। লুচি ঘুগনি আর সিমাই, মুড়ি আছে তার সাথে। যে মুড়ি খাবে মুড়ি। সকালের জন্য আমাদের টিফিন আছে লুচি ঘুগনি আর সিমাই, আর কেউ যদি লুচি না খায় মুড়ি। টিফিনটা প্রায় হয়েই গেছে, লুচি ভাজা অল্প বাকি আছে ওখানে। আর এদিকে দুপুরের জন্য মসুর ডাল বসানো হয়েছে, তার সঙ্গে হয়তো আরও কিছু থাকবে, সেগুলো পরপর রান্না চাপাবে। রুমটা বড় হওয়ার জন্য গাড়ির সবাই মিলে একসঙ্গে বসে খেতে সুবিধে হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে আবারও একসঙ্গে ঘুরতে বেরোবো। দেবে না বলছে। এইমাত্র আমরা হল রুমের মধ্যে বসে একসঙ্গে প্রায় 65 থেকে 70 জন টিফিন করলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মুক্ত ধোয়া চলছে। হয়ে গেলে আমরা ঘুরতে বেরোবো। আর ঘুরতে যাওয়ার জন্য গাড়িগুলো এসে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে, শুধু আমরা রেডি হলেই হয়ে যাবে। খাওয়া দাওয়া সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছি বেলপাহাড়ি সাইট সিংয়ের জন্য। জনপ্রতি ভাড়া লাগছে 300 টাকা, অর্থাৎ একটা গাড়ির ভাড়া 3000 টাকা। একটি গাড়িতে 10 জন করে নেওয়া হয়েছে। প্রথমেই আমাদেরকে দুপুর পর্যন্ত ঘুরিয়ে তারপর হোটেলে আবার ফিরিয়ে নিয়ে আসবে। প্রথমবারের ঘোরাতে আমরা ঘুরে দেখব গাড্রাসিনী পাহাড়, খেদারানী লেক ও ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। আমাদের এই হোটেল থেকে এই লেকের দূরত্ব প্রায় 10 কিলোমিটার, যেতে সময় লাগবে মিনিট 20 মতো। লালমাটির এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার চোখে পড়বে বৈচিত্র্যময় গ্রাম্য জীবন, কোথাও বা জঙ্গলের মাঝখান থেকে, কখনো বা গ্রামের মধ্য দিয়ে। বাড়ির গায়ে রং তুলি দিয়ে সুন্দর করে ছবি আঁকা। দূর থেকে দেখলে অনেকটাই মনে হয় যেন স্বয়ং ভগবান নিজ হাতে এঁকেছেন। এখন আমরা চলেছি লালমাটির গর্তময় রাস্তা দিয়ে, যেখানে বৃষ্টির জল জমে পিচ্ছিল অবস্থা। তবে চারপাশের পরিবেশ খুবই সুন্দর, নেই কোনো শহুরে কোলাহল, নেই কোনো যানজট, পুরোটাই যেন নির্ভেজাল অক্সিজেনে ভরা। আসলে ফিরে যেতে মন একদমই চাইবে না।
তাই একদিনের ছুটি পেলে ঘুরে যাবেন সুন্দর এই প্রকৃতির কোল থেকে। এখন বাজে পুরো সকাল 10টা। আমরা গাড়ি ছেড়েছিলাম আমরা যে হোটেলে আছি ওখান থেকে সকাল 9:30। এবারে সবগুলো গাড়ি ছেড়ে বেরোতে একটু সময় লেগেছে। জনপ্রতি ভাড়া পড়েছে 315 টাকা। মোট লেগেছে আমাদের 7টা গাড়ি। দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে, একের পর এক নামছে। সবার সঙ্গে ঘুরতে আসলে এটাই ভালো লাগে। আর আজকে আমাদের প্রথম স্পট হলো ফেদারানি লেক। এখান থেকে আজকে আমরা যাবো এর পরবর্তী স্পটে, সেটা একটু পরে। এখন এখানে একটু ঘোরাফেরা হোক তারপর। লেকের বাঁধের ওপর থেকে এই সরু রাস্তা চলে গেছে গ্রামের ভেতরে। শাল, শিমুল, মহুয়া আর পলাশের ঘন জঙ্গলে ঘেরা এই ফেদারানি লেক যেন সবুজে মোড়া এক স্বপ্নপুরী। চারপাশে শুধু পাখির ডাক, পাতার মৃদু দোলা, বাতাসে শান্তির আগমন। লেকের জলে প্রতিফলিত সূর্যরশ্মি কখনো সোনালি কখনো রূপালি হয়ে খেলে যায়। আর আপনি যদি ভোরবেলা এখানে থাকেন তাহলে দৃশ্য সত্যিই দেখার মতো। আমার পেছনে যতজনকে দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আমাদের গাড়ির। একসঙ্গে এসেছি আমরা। কিছুজন নেমে ওইদিকে একদম লেকের ধারে গেছে। আর এখানে একটা ব্রিজ মতো করা আছে, তার উপর থেকে হাঁটতে খুবই ভালো লাগবে। আর এখন যেহেতু বর্ষাকাল তাই জলও ছাড়া হয়েছে, ওপাশ থেকে জল নামছে আস্তে আস্তে। জলের আওয়াজটা শুনতে খুব ভালো লাগছে। এইমাত্র রোদটা ছিল আমরা যখন নেমেছিলাম, এখন আর রোদটা নেই। এত কষ্ট করে আমরা ঘুরতে এসেছি তাই হয়তো আমাদেরকে একটু দয়াই করেছে। আর এই জলে সমস্ত মিষ্টি জলের মাছগুলো চাষ করা হয় এখানে। সেই সমস্ত মাছগুলো লোকাল লোকেরা ধরে সেগুলো কেনাবেচা করে। আর পাশে চারিদিকে পুরোটাই সবুজ জঙ্গলে ঘেরা। যেহেতু বর্ষাকাল তাই চারিদিকে আপনি যেদিকেই তাকাবেন পুরোটাই সবুজ। চোখের যেমন শান্তি পাবেন সেই সঙ্গে মানসিক শান্তিও প্রচুর। যে জন্য আমরা ঘুরতে বেরোই ফ্রেশ অক্সিজেন পাওয়ার জন্য, সেটা একদম ভরপুর। পাখিও আছে বেশ কিছু এখানে। এরা এখানে বেড়াতে এসছে না ছাগল তাড়াতে এসছে কিন্তু আমি জানি না। তবু কিন্তু এদেরকে মার্কিং করে দেখাচ্ছি। এই যে একজন, আর এই যে হেডফোন কিন্তু গলায় আছে। একটু দাঁড়ানো, ওই তো কাগজ তুলছে। দুজনের গেঞ্জি পুরো একই। মাছ পড়েছে, ছোট ছোট পুকুর আছে, সেগুলো পড়ে গেলে ভেসে চলে এসে দেখছি। ভেসে এখানে আসে। মাছ পড়েছে মোটে? তাহলে জাল নিয়ে আসবো পরে পরে। ওই যে জাল আড়া আছে সেই দেখো। কোথায়? ওই যে জাল আড়া। ওই জাল আনলে হবে নি, আমাদের ইলিশ জাল দিয়ে আসতে হবে। বড় বড় ট্রলারের জাল দিয়ে আসতে হবে। হ্যাঁ, ট্রলারের জাল। ট্রলারের জাল দিয়ে বড় বড় একেবারে পুরো ঝিল হয়ে যাবে। এখানে এই ঝিলে রুই, কাতলা, মিষ্টি জলের মাছ থাকে। এবারে সেই মাছগুলো এখানকার স্থানীয় মানুষ দুজন ওনারা ছিপ ফেলছেন। ছিপ এড়ে দিয়ে সবে এখানে মিষ্টি হাওয়ায় বেশ ছাতা নিয়ে বসে আছেন। কতক্ষণ সময় লাগবে তাও? তো 1.5-2 ঘন্টা মতো থাকে এখানে। মাছ পড়ে? কোনো কোনো দিন পড়ে, সব দিন পড়েনি। ও, বাড়ি কোথায় আপনাদের? এই যে ব্রিজের উপর থেকে রাস্তা চলে গেছে, ওইদিকে কি গ্রাম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাম আছে। ওই যে পাহাড় আছে, আশ্রম আছে, ওই যে গাদা পাহাড় ওই যে দেখা যাচ্ছে। গাডরাসিনী পাহাড় ওইটা? হ্যাঁ হ্যাঁ। ও, ওখানে তো আমরা যাবো একটু পরে। গাড়ি দিয়ে যাবো আমরা। হ্যাঁ হ্যাঁ, গাড়ি দিয়ে তাহলে ওই পাশ থেকে রাস্তা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে তাহলে নিয়ে যাবো। আপনাদের বাড়ি কি ওইদিকে? হ্যাঁ, আমাদের না, আমাদের এইদিকে। ও, এদিকে না, ওইদিকে। দূরে ওই এখান থেকে দেখা যাচ্ছে গাডরাসিনী পাহাড়। ওই যে ওপরে আমরা ওখানে যাব একটু পরে। এখান থেকে ঘোরা হয়ে গেলে তারপর লেকের ওপরের দিক থেকে নিচের দিকের এই দৃশ্যটা যেমন দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনি এই যে জঙ্গলের একদম কাছে জল আছে আর মিষ্টি মিষ্টি হাওয়া লাগছে, খুব সুন্দর লাগবে। এটার ফল হয়, এটার ফল হয়। এই গাছটা কি গাছ এটা? এটা কেন পাকা, এটা পিয়াল পাকা, টক টক লাগবে, টক পিয়াল মিষ্টি ফলের টক। গাছ এটা, কালো কালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম ছোট ছোট হয়, খেতে ভালো লাগে। এটার ফল বড় বড়। আচ্ছা, মঙ্গল ভাইয়া তুমি কোথায় চলেছো?
প্লাস্টিক দিয়ে ফেলা হয় না? হ্যাঁ এখানে আরেক জায়গায় হুইল চিপ দিয়ে ফেলা হয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে খাবার রেডি করা হচ্ছে। কটা কাঁটা আছে এখানে? একটাতে 3টে করে? 6টা 4টা। এটা লেবু বলছে, পাতি লেবু, পাতি লেবু, পাতি লেবু, পাতি লেবু, আনারস, 3টে 25, একটা 10 টাকা দিয়ে করছি। কাগজি লেবু? কাগজি লেবু সেন না? কাগজি লেবু এটা। লেবু কত করে বাবা? হ্যাঁ 5টা 10 টাকা। 5 সব একই? নেবো লেবু নেবো। এই আস্তে 3জন খুদে মিলে লেবু বিক্রি করছে এই রৌদ্রের মধ্যে বসে। ওদেরকে ফেলে আর যাই কি করে, তাই 5টা লেবু নিলাম ওদের কাছ থেকে। না শস্য শুধু আমারই রস, বলে না আপু কেনলে ছোটটা শুধু খুব ভালো আমারই রস। বলেছে। স্কুল কোথায়? আস্তে আস্তে স্কুল পাওয়া যায় এটা। ওইটা বাড়ি কি ওইখানে? বাড়ি কোথায়? এই দিক থেকে ভেতরে? তোমরা কি 3 ভাই? হ্যাঁ? 3 ভাই? আর ভাই বোন আছে? আরেকটা বাবা। দাদা মোট 4 জন। ওরা 3 ভাই এখানে এসেছে, ঘরে ওদের আরো একজন ভাই আছে, আর বাড়ি ওদের এখান থেকে ওই ভেতরে। দাদা আছে ওদের, আমাকে আবার মনে করিয়ে দিচ্ছে ভুল হওয়ার জন্য। সেই স্কুলে ওরা পড়াশোনা করে, তার ফাঁকে এই লেবুগুলো নিয়ে ওরা ব্যবসা করছে। আবার কই বাবা বেরিয়ে এসো, একটা ছবি তুলি তোমাদের সঙ্গে। চলে এসো, এসো এদিকে এসো, আমার কাছে এসো। চলে এসো তোমরা দুজন, এসো এদিকে। এসো তুমি, সরে এসো তুমি, এদিকে আমার সামনে এসো। যাচ্ছে লেবু পাচ্ছে, লেবু গাছের নিচে লেবু বিক্রি। ঘন কালো মেঘ মাথায় নিয়ে এগিয়ে চললাম খেদারানী লেক থেকে গাড্রাসিনী পাহাড়ের দিকে। এরপর এসেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্য গাড্রাসিনী হিলের ভিউ পয়েন্টে উঠবো। সামনেই ছিল একটা আশ্রম মতো ছোটোখাটো, তার পাশ থেকে সোজা রাস্তা চলে এসেছে, তারপরে আছে এখান থেকে ওপরে ওঠার রাস্তা। কাকারা এগিয়ে চলেছে আমাদের আগে আগে, আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আর বাদ বাকি গাড়ি থেকে নামছে এখনো সবাই। সবাই আসুন, আসলে একসঙ্গে যাবো। চলেছে সামনে এগিয়ে আমরা যাবো। আর এইমাত্র কাকা এখানে মাছা মতো করা ছিল, ভেঙে তার ভেতরে বসে পড়েছে। কাকা লাগেনি সেইরকম, জামাটা একটু নোংরা হয়েছে, আর বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি, লাগেনি হাতে পায়ে কোথাও, এটাই হচ্ছে ভালো। আসলে এগুলো বাঁশের তো, দীর্ঘদিন ধরে রোদ জল পেয়ে পেয়ে অনেকগুলো হয়তো অপোক্ত হয়ে আছে, আমরা জানি না। এসে বসে পড়েছে, সেই জন্য ভেঙে পড়ে গেছে, ঘুণও ধরে গেছে নিচের দিকে। বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে আমরা এখন চলেছি গাড্রাসিনী পাহাড়ের উপরে হেঁটে ওঠার জন্য। যারা হালকা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য গাড্রাসিনী পাহাড় একটি আদর্শ গন্তব্য। পাহাড় চূড়া থেকে আশেপাশের জঙ্গল, গ্রাম, পাহাড়ের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। পাহাড়ের একপাশে গাড্রাসিনী দেবীর মন্দির রয়েছে। এই মন্দির ঘিরেই পাহাড়ের নামকরণ হয়েছে গাড্রাসিনী। স্থানীয় আদিবাসীদের কাছে এটি একটি পূজার জায়গা এবং নানান লোককথা ও বিশ্বাস জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। এই জায়গাটা ভালো লাগছে, মানে এখানে আটকে গেছে। ঠিক যেন অমরনাথ যাত্রা হচ্ছে। অমরনাথ আমরা উঠছি পাহাড়ে। আচ্ছা, এই দৃশ্যটা ভালো, এই লেভেলটা ভালো আছে, এইটা দেখতে ভালো লাগছে বলে এখানে আটকে গেছি। আচ্ছা বলি এই চুপ রয়েছে আর জল দিয়ে আর হচ্ছে না, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ছাতা বের করি এবার। আপনি ঘুরে চলে না, আমরা হাঁপিয়ে যাচ্ছি। তাই হ্যাঁ, আমরা উঠবো না বাবা আগে, বলে অত টাকা খরচা করে আসছি পাহাড়ে উঠবো নি, ঘুরতে আসে ওটাই দরকার মনের জন্য। পাহাড়ে ওঠার শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা যতজনকে দেখছেন সবাই আমাদের গাড়ির যাত্রী। কেউ মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন আর যাবেন না, কেউ বা এইভাবে বসে আছে একটু রেস্ট নিচ্ছে, আর কেউ ক্লান্তি নিয়েও একটু একটু করে এগিয়ে চলেছে।
আবার অনেকেই ঘুরে নেমে পড়েছেন। ভীষণ 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 পরিবারে যেটা নিতে পারছি না। কিছু বলার সিচুয়েশনে আমি নেই। হার্টবিট একদম প্রচুর বেড়ে গেছে। সুমন আর তার ওয়াইফ দুজনে বসে পড়েছে মন্দিরের সামনেই। আমাদের সঙ্গে আসা অনেকেই উপরে উঠে গেছে, কষ্ট একটু হচ্ছে। তবে সকালে ঘুগনি মুড়ি আর কতক্ষণ সার্ভিস দেবে। ছাতা নিয়েছি, তার মধ্যে দুটো, আবার জলের বোতল। সংসারী মানুষ হলে কি হবে, মেয়ে আছে, ছাতা জল নিয়ে সব কিছু নিয়ে যেতে হবে। সে আগে উঠে গেছে আস্তে আস্তে তার পিপির সঙ্গে। আমি চলেছি। আমি সিনে আছি। এখানে আবার একটা ব্যবস্থা করো। ওদের পরিশ্রম হয়নি, ওদের হার্ট স্ট্রং তো। জল আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি। হ্যাঁ বলে জল কি হবে সঙ্গে থাক আনতে, জলের ছোট সেটা আমাদের দেখেছি। আমি জল ছাড়া উঠি না, আমি এমনি অতিরিক্ত জোরে এত কষ্ট করে এসে দেখি মন্দির বন্ধ। এখানে ভগবান বাসুদেবের একটা মন্দির আছে ভেতরে। এখন মন্দিরের দরজা বন্ধ হলেও কি হয়েছে, বাইরে প্রচুর মশা ছেড়ে রেখেছে ভগবান, যার জন্য এত কষ্ট করে আমরা এলাম দর্শন। হ্যাঁ, মশার কামড় সহ্য করতে হবে। তাই বেশিক্ষণ বাচ্চাদেরকে নিয়ে এখানে ওয়েট করবো না, যত কষ্ট হোক তাড়াতাড়ি নেমে যায়। কারণ মশার কামড়ে আবার যদি শরীর খারাপ না, এই মশা তো কিচ্ছু হবে না। না, এদের তো ডেঙ্গু হবে না, ম্যালেরিয়া হবে না, টাইফয়েড হবে না। এরা তো জীবাণু মুক্ত, ন্যাচারাল ন্যাচারাল মশা হওয়া ন্যাচারাল। হ্যাঁ, প্রকৃতির আর বাচ্চাগুলো যে উঠেছে আমাদের সঙ্গে নামানো প্রায় 8 থেকে 10টা ছোট বাচ্চা আছে, তাদের কোনো সমস্যা নেই। নিচ থেকে উঠে আমরা খাওয়াচ্ছি, তারা দেখুন কিভাবে এখানে ওখানে বাইচে ছুটে বেড়াচ্ছে। মশার কোনো ভালাই মনে হয়। ওই পড়ে যাবি। আর কি করবো, $10 দেবো। আমরা যখন উঠছিলাম কাকু আর কাকিমা প্রথমে ওঠেনি, কাকিমার কোমরে অপারেশন আছে, কিন্তু সেই অপারেশন নিয়ে দেখলাম এক্ষুনি উঠে এসছে। মনের জোরটা কত। আমার গায়ে তো রক্ত নাই, খাও যাই আমার শাউরি রে, এবার বাঁচন যাইবে না ভাই মশার কামড়ে। ধার গ্রামের মশারে ভাই লম্বা লম্বা ঠোঁট, হগল যাইয়া থুইয়া মশায় কামড়ায় ঠোঁটের বোট। ওপরে মন্দিরের কাছে এত মশা, সেই মশাকে নিয়ে কাকু আপনাদেরকে একটা সুন্দর ছড়া শোনালো। মশা ভাই আমার গায়ে তো রক্ত নাই, খাও যাই আমার শাউরি রে, এবার বাঁচন যাইবে না ভাই মশার কামড়ে। ধার গ্রামের মশারে ভাই লম্বা লম্বা ঠোঁট, হগল জায়গা থুইয়া মশায় কামড়ায় ঠোঁটের বোট। গাড্রাসিনী পাহাড় ছোট হলেও অত্যন্ত সুন্দর, সবুজে ঘেরা, তুলনামূলকভাবে কম ভ্রমণবহুল হওয়ায় এখানে একান্তে এসে আপনি প্রকৃতির মাঝে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। পাহাড়ের আশেপাশে রয়েছে ঘন জঙ্গল, শাল, মহুয়া গাছের আধিক্য, পাখির ডাক, হালকা হাওয়া আর প্রাকৃতিক নির্জনতায় জায়গাটি এক অন্যরকম অনুভূতি দেয়। আমাদের মধ্যে কিছুজন ওপরে গেছে, যেখান থেকে মন্দির থেকে আরেকটু ওপরে উঠতে হবে, ওখান থেকে ভিউটা ভালো দেখা যায়, চারিদিকের যে ক্লিয়ার ভিউটা। তা আমার মেয়েকে প্রচুর মশা কামড়াচ্ছে বলে আমরা নেমে এলাম, আর ওপরটাতে যাইনি। আমাদের আগে আরও বেশ কিছু জন নেমে গেছে, পেছনে আছে অল্পজন। অর্ধেকটা রাস্তা প্রায় নামা হয়ে এসেছে,
নামার সময় একটু সাবধানে নামলেই হবে, তবে শুশুনিয়া পাহাড়ের থেকে ভালো। সবাই এইমাত্র নামলাম, কাকু আর কাকিমা যায়নি, পিসিমণিরাও যায়নি, কিন্তু যেই কাকিমার কোমরে অপারেশন ছিল ওই কাকিমা রিস্ক নিয়ে গেছে, আর রাকেশ দা ওখানে বেঞ্চে শুয়ে পড়েছে। বয়স কম তো, তাই কষ্ট বেশি হয়েছে। আর বাদ বাকি জন বোধহয় গাড়ি ছেড়ে চলে গেছে, গাড়িগুলো পরপর সব ওদিকে লাইন দিয়ে আছে। গাড্রাসিনী পাহাড় থেকে এখন আমরা এগিয়ে চলেছি ঢাঙ্গি কুসুম জলপ্রপাতের দিকে। যাওয়ার পথে রাস্তায় এই এত সুন্দর দৃশ্য দেখে না থেমে আর পারলাম না। দূরে ওই কালো মেঘের সারি, তারপরে রয়েছে পাহাড় আর দিগন্ত জোড়া বিস্তৃত সবুজ তৃণভূমি। দেখলে যেন সত্যি প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। আকাশে কালো মেঘের সঙ্গে সঙ্গে বৃষ্টি এইমাত্র হয়তো নামবে, তাই আমাদের ঘোরার জায়গাগুলো কমপ্লিট করে হোটেলে ফিরতে হবে। তাই চলুন এগিয়ে যাই। মুষলধারে বৃষ্টি নেমেছে বাইরে, আর আমরা পৌঁছেছি সবেমাত্র ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে। গাড়ি এখানে পার্কিংয়ে দাঁড়িয়েছে, কিন্তু নামার কোনো রকম সুযোগ পাচ্ছি না। বাইরে পুরো সাদা হয়ে বৃষ্টি নেমেছে, গাড়ির ভেতরে একটুখানি অপেক্ষা করতে হবে, বৃষ্টি থামলে তারপরে সবাই নামবো। বাদবাকি গাড়িগুলো সামনে ওখানে পার্কিং করেছে, কিন্তু নামছে না কেউ। বন্যা বলছে, বন্যা। এই বৃষ্টির মধ্যে কোনো রকম নেমে তো এলাম ছাতা নিয়ে, কিন্তু প্রচুর আকাশ লাগছে, বাইরে বেরোতে পারছি না সেভাবে। আর আমাদের গাড়ির সঙ্গে আরও যারা এসছে তারা এখনো আসেনি, গাড়ির মধ্যে বসে আছে। সবাই আসলে তারপর একে একে ঝর্ণার দিকে এগোবো। এখানে ছোটোখাটো চায়ের দোকান আছে একটা, বসে একটু চা খাওয়া হচ্ছে, খেয়ে তারপর ওয়েদারটা একটু কাটলে এখান থেকে বেরোবো। বৃষ্টি একটু থেমেছে, এবারে সবাই আমাদের চলেও এসেছে প্রায়। সবাই মিলে যাওয়া শুরু করছি। ঝর্ণাটা আছে খানিকটা নিচে, নামতে হবে। ছাতা নিয়েছি, এবার ছাতাটা টানিয়ে যাত্রা শুরু করবো। চলুন। আচ্ছা, পাহাড়, ঝর্ণা, আর কি মেঘ বৃষ্টি সব পেয়েছি, সব একসঙ্গে হয়ে গেছে। ঢাঙ্গি কুসুম জলপ্রপাতটি ছোট হলেও অত্যন্ত মনোরম ও নির্জন পরিবেশের অবস্থিত। পাহাড়ি অঞ্চলের গা বেয়ে গড়িয়ে নামা এই জলধারা বর্ষাকালে ও শরৎকালে এক অন্যরকম রূপ ধারণ করে। চারপাশে ঘন শাল, মহুয়া, পিয়াল গাছ আর রুক্ষ পাহাড়ি জমির সাথে জলপ্রপাতটি এক অপূর্ব প্রাকৃতিক চিত্র আঁকে। জলের শব্দ, ঝর্ণার পাশে বসে পাথরের উপর বসে থাকা আর পাখিদের ডাক, এই সব মিলিয়ে মনে হয় যেন অনেকটাই ধ্যানমগ্ন পরিবেশ। কলকাতা থেকে যার দূরত্ব হলো প্রায় 200 থেকে 220 কিলোমিটার। বেলপাহাড়িতে থাকলে আপনার এখানে ঘুরতে সুবিধে হবে। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে ঝর্ণার জল একদম লাল ঘোলা হয়ে গেল। তাই এখানে স্নান করার জায়গা থাকলেও জল ঘোলা হওয়ার জন্য অনেকেই স্নান করলেন না। ঢাঙ্গি কুসুমের এই
স্নান করেছি, কিন্তু বৃষ্টি হওয়ার পরে জল পুরো মাটি ধুয়ে নামছে, তো তাই জলটা একটু লাল আর কি। রাস্তাটা খুব একটা খারাপ না, তবে একটু দেখে শুনে যাওয়াই ভালো। দুদিকে গাছপালা ভর্তি আর মাঝখান থেকে পাথর আছে। ওঠার সময় ডান দিকে একটা আটচালা মতো করা আছে, এখানে দোকানপাট দেয়। আর শীতকালে এখানে লোকজন প্রচুর আসে, তখন দোকানপাটগুলো খোলা থাকে। এখন বন্ধ, ওপরে 2-1টা দোকান খোলা আছে। গাড়ি অনেকে ফিরে গেছে আর আমরাও চলেছি বেশ কিছুজন, পেছনে আরও আসছে। কাকু আর কাকিমা দুজন মিলে রেস্ট নিচ্ছে এখন, 2 কাকু আর 2 কাকিমা। এখানে একটা খড়ের ছাওয়া আছে খুব সুন্দর, আর ভোলা বাবা আছে ঠিক ছাউনির বাইরে, বৃষ্টিতে ভিজছে। দুপুর পর্যন্ত আমাদের ঘোরা এখানেই শেষ। এবারে আমরা হোটেলে ফিরবো, সেখানে খাওয়া দাওয়া হবে, তারপরে আছে বিকেলের পর্ব। গাড়ি ড্রাইভার সাহেবও চলে এসছে, গাড়িতে উঠে পড়ি। আকাশে মেঘও করেছে প্রচুর, চলুন এগিয়ে যাই, দেরি করে লাভ নেই। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন বাদবাকি অংশটুকু নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।